হ্যালো এভরিওয়ান, অর্গানিক কেমিস্ট্রির সর্বশেষ পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এই পোর্শনে আমরা যত অ্যারোমেটিক যৌগ আছে, একদম বেনজিন, টলুইন, বেনজালডিহাইড, বেনজাইলামিন, তারপরে ধরো যে বেনজোইক অ্যাসিড, তার 4টা ডেরিভেটিভ, বেনজিন ডায়াজোনিয়াম, সবগুলা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো বুঝতেই পারছো এই লেকচারটা একটু লেন্দি হবে, তোমাদের ধৈর্য আমি চরমভাবে প্রত্যাশা করতেছি কিন্তু, ঠিক আছে? এবং এটা শেষ করার পর দেখবা যে আসলে অর্গানিক কেমিস্ট্রিকে যে ভাইয়া এইভাবেও চিন্তা করা যায়, এইভাবেও যে অর্গানিক কেমিস্ট্রি শেখা যায় কলেজে, এটা তো আমরা কখনো জানতাম না। ভার্সিটিতে উঠে দেখবা যে সুমন ভাইয়ের কথা অবশ্যই মনে পড়বে যে ভাইয়া এই প্র্যাকটিসগুলো আমাদেরকে করায় দিছে, ঠিক আছে? তো আমরা শুরু করি আজকের। আসলে শুরুতে একটু ভুল হয়ে গেছে, এটা ভাইয়া ফার্স্ট পেপার না, এটা হচ্ছে সেকেন্ড পেপার। যাই হোক, এটা আমাদের বড় ইস্যু না, আমাদের বড় ইস্যু হচ্ছে সামনে আমরা যে ইয়েগুলা বের করব। আচ্ছা, আবার অ্যান্সার দেওয়া আছে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যান্সারের ব্যাখ্যাটা খুঁজে বের করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। খেয়াল করে দেখবা ভাইয়া, দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি অফ ফলোইং কম্পাউন্ডস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। একটা বেনজিনে আমরা জানি ইলেকট্রোফাইল এসে কি করে, সাবস্টিটিউশন করে, তাই না? তো এর মধ্যে 3টা যৌগের মধ্যে কোনটা সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে, তো এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো আমরা জানি যারা কিনা চক্রকে সক্রিয় করে ফেলে, তো আমরা কি জানি একটা ইলেকট্রোফাইল এসে মাইনাস চার্জকে খুঁজে বের করবে। তো যারা কিনা একটা চক্রকে সক্রিয় করে, চক্রের মধ্যে ইলেকট্রন ডেনসিটি যারা বাড়ায় দেয়, আমরা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই সেইখানেই অনেক বেশি পরিমাণে বিক্রিয়ার হার প্রদর্শিত হয়। তো এইখানে খেয়াল করে দেখবা, এখানে একটু খেয়াল করে দেখবা যে ভাইয়া এখানে COCH3 COCH3 যুক্ত আছে। COCH3 যুক্ত থাকলে যেটা হয়, অক্সিজেন ইলেকট্রন টান মেরে নিজের কাছে নিয়ে যায়, নেগেটিভের পরিবর্তে অর্থ এবং প্যারা পজিশনটা প্লাস হয়ে যায়। সুতরাং 3 নাম্বার সবচেয়ে কম হবে। তো 3 নাম্বার সবচেয়ে কম কোথায় আছে ভাইয়া? A নাম্বারে আছে এবং C নাম্বারে আছে। তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত হলে এর রিঅ্যাক্টিভিটি কমে যায়। আচ্ছা, দ্বিতীয়ত খেয়াল করে দেখবা যে এখানে আছে ক্লোরিন। আমরা জানি ক্লোরিনের কিন্তু -I ইফেক্ট আছে, +M ইফেক্ট আছে। এর মধ্যে যেহেতু লোন পেয়ার আছে, আমরা জানি ক্লোরিনের মধ্যে কি আছে ভাইয়া, এখানে কি আছে, লোন পেয়ার আছে না, এখানে লোন পেয়ার আছে না, লোন পেয়ার আছে। তো লোন পেয়ারের কারণে সে অর্থপ্যারা ইন্ডিকেটিং হয়, বাট তার কিন্তু -I ইফেক্ট আছে, অর্থাৎ সে ইলেকট্রনকে টেনে নিজের কাছে নিয়ে যেতে পারে। এই জন্য এটা কিছুটা ডিএক্টিভ হয়ে যায়। এই ক্লোরোবেনজিন নরমাল বেনজিনের চেয়ে আরো কম সক্রিয়। তো এখানে শুধুমাত্র CH3 যে আছে, এই CH3 ইলেকট্রনকে সবচেয়ে বেশি পরিমাণে পুশ করে থাকবে। এখানে শুধুমাত্র +I ইফেক্ট আছে, আর কোনো কিছু সমস্যা নেই। তো 3 তারপর 1 2 তারপর 1 তারপর হচ্ছে 3, 2 1 3। তো অ্যান্সার হচ্ছে A। চলে গেল। আমরা খুব বেশি একটা দেরি করব না, কিন্তু তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। অলরেডি তোমরা অনেক এক্সপার্ট হয়ে গেছো। দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ, এই রিঅ্যাকশনের মেজর প্রোডাক্ট কোনটা হবে? তো এখানে তোমার ইথাইল বেনজিন থাকুক বা টলুইন থাকুক বা যাই থাকুক, এখানে ভাইয়া যাই থাকুক, এখানে যাই থাকুক, যদি অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বিক্রিয়া করে ফেলো, তো সরাসরি এই বেনজিনের সাথে আলফা কার্বনটা অ্যাসিড তৈরি করে ফেলবে, একমাত্র অ্যাসিড তৈরি হবে ভাইয়া। এই অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে এখানে অ্যাসিড তৈরি হবে। সহজ কথা, এটা যদি পরীক্ষায় আসে তোমাদেরকে পারতে হবে। পলি সাবস্টিটিউশন ইজ এ মেজর ড্রব্যাক। আসলে মজাটাই নষ্ট হয়ে যাচ্ছে, কি ব্যাপার, সবগুলাতে এরকম অ্যান্সার। যাই হোক, অ্যান্সার দেওয়া আছে, সমস্যা নেই, আমরা একটু অ্যান্সারগুলোকে মুছে ফেলবো ভাইয়া। অ্যান্সারগুলোকে একটু মুছে ফেলি, যাতে করে তোমাদের অ্যান্সারগুলোকে একটু মুছে ফেলি, হ্যাঁ, তাহলে একটা সাসপেন্স থাকবে কোশ্চেনগুলোর মধ্যে। তো পলি সাবস্টিটিউশন মানে কি? একের অধিক সাবস্টিটিউশন। আমরা জানি বেনজিনকে তুমি একবার বেনজিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে পারবা, ডাইক্লোরোবেনজিন তৈরি করতে পারবা, তুমি মনোনাইট্রোফেনল তৈরি করতে পারবা, ডাইনাইট্রোফেনল তৈরি করতে পারবা, ট্রাইনাইট্রোফেনল তৈরি করতে পারবা, তাই না? মনোনাইট্রোটলুইন তৈরি করতে পারবা, ডাইনাইট্রোটলুইন তৈরি করতে পারবা, ট্রাইনাইট্রোটলুইন TNT তৈরি করতে পারবা। এরকম একাধিক সাবস্টিটিউশন কিন্তু পসিবল বেনজিনের মধ্যে। বাট পলিসাবস্টিটিউশন কখনো কখনো কিছু প্রবলেম হয়ে যায় কিছু বিক্রিয়ার ক্ষেত্রে। সেটা কার ক্ষেত্রে হবে দেখো ভাইয়া, একমাত্র আমরা দেখতে পাই সবচেয়ে বেশি প্রবলেম তৈরি করে এই বিক্রিয়াটার ক্ষেত্রে। যখন এই বেনজিন অ্যালকাইলেশন করে থাকে, যখন সে অ্যালকাইলেশন করে যখন সে অ্যালকাইল বেনজিন তৈরি করলো, তখন না এই অ্যালকাইলটা কি করে, ইলেকট্রন পুশ করার কারণে এটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো দেখা যায় কি সেম কন্ডিশনে আরো বেশি অ্যালকাইলেশন হয়ে যেটা হয়, সবগুলাতে অ্যালকাইল গ্রুপ যে সংযুক্ত হয়ে যায়,
হয়ে যায়। এই হচ্ছে একটা প্রবলেম। তো এই প্রবলেমের কারণে দেখা যায় কি যে আমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন সবসময় করতে চাই না। অন্য কোনো প্রসেসে যদি টলুইন তৈরি করা যায় সেটা আমরা তৈরি করতে চাই। ঠিক আছে, আমরা ডিরেক্ট ফ্রিডেলক্রাফট বা এফসি অ্যালকাইলেশনের মাধ্যমে এটা তৈরি করতে চাই না। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ বেনজিন থেকে টলুইন যেই রেটে তৈরি হয়, টলুইন থেকে বাকি অ্যালকাইলেশনগুলো কিন্তু আরো ইজিলি তৈরি হয়। এই জন্য এটাকে কন্ট্রোল করা টাফ। তোমরা ম্যাটল্যান্ড জোন্স নামে একটা অর্গানিক কেমিস্ট্রি বই আছে, সেখানে দেখতে পাবা খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন তিনি সবগুলা বিক্রিয়া। ম্যাটল্যান্ড জোন্স অর্গানিক কেমিস্ট্রি, খুবই সুন্দর একটা বই, আমার খুবই প্রিয় একটা অর্গানিক কেমিস্ট্রি বই। তোমরা এটা এনে পড়বা, বুঝছো? আমি তোমাদেরকে কয়েকটা অর্গানিক কেমিস্ট্রি বই সাজেস্ট করতেছি। একটা হচ্ছে ম্যাটল্যান্ড জোন্স, আর এটা হচ্ছে ভাইয়া মরিসন বয়েড, একদম বাইবেল অফ অর্গানিক বলা হয়, মরিসন অ্যান্ড বয়েড। এই দুটো অর্গানিক কেমিস্ট্রি অবশ্যই তোমরা বাসায় রাখবা, অবশ্যই তোমরা বাসায় এই দুটো বই রেখে দিবা, ঠিক আছে? এবং পড়বা, নিয়মিত পড়বা। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ নট এন অ্যারোমেটিক কম্পাউন্ড? খেয়াল করে দেখবা ভাইয়া, এখানে এটাকে দেওয়া আছে পাইরল। অবশ্যই পাইরল একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তোমরা সেটা জানো, অ্যারোমেটিসিটির মধ্যে তোমাদেরকে আমরা পড়াইছি। এইখানে একটা প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে পিরিডিন, তো বুঝতেই পারছো এটা একটা পিরিডিন অ্যারোমেটিক। এসি তো ভাইয়া এডি পিরিডিন, এডি অ্যারোমেটিক অবশ্যই হবে। এটার মধ্যে চিন্তা করো, এখানে আছে দুইটা ইলেকট্রন, এখানে আছে দুইটা ইলেকট্রন, এখানে আরো দুইটা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। হাকেল তত্ত্ব মেনে চলে, শুধুমাত্র এটাই হাকেল তত্ত্ব মেনে চলে না, এখানে আছে 4টা ইলেকট্রন, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে, তাই না? আচ্ছা, তোমরা অ্যারোমেটিসিটি পড়ছো? আচ্ছা, ফর হুইচ অফ দ্য ফলোইং মলিকিউল সিগনিফিক্যান্ট, এটাকে কি বলা হয়েছে? সিগনিফিক্যান্ট মিউ, আচ্ছা মিউ নট ইকুয়ালস টু 0। এই কোশ্চেনটাতে তোমরা একটু খেয়াল করো, 2014 মেইনস আসা প্রশ্ন, এগুলো আসলে ইন্ডিয়ান আইআইটি জেইর আসা প্রশ্নই, সবগুলা তোমাদেরকে সলভ করাচ্ছি। তো খেয়াল করো, এখানে বলছে যে নিচের কোন যৌগটার মধ্যে, নিচের কোন যৌগটাতে মিউ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ যেখানে তোমার পোলারিটি আছে, পোলার যৌগ কোনটা? পোলার যৌগ কোনটা? এই 4টার মধ্যে কোনটা পোলার? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন এটা, এবং এটা নিয়ে দাদুরা জানতে চায়। তো তোমাদের শিখবো জিতবো গ্রুপে আমি একটা পোস্ট আপলোড করেছি। তো এই 4টার মধ্যে কোনটার মধ্যে মিউ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ পোলারিটি কোনটার মধ্যে আছে? খেয়াল করে দেখবা ভাইয়া, ক্লোরিন টানতেছে উপরে, এখানে ক্লোরিন নিচে টানতেছে, আলটিমেটলি নিট পোলারিটি শূন্য হয়ে যাবে। এখানে সিএন, তুমি জানো এই সিএন, এই কার্বনের সাথে নাইট্রোজেন, এটা এসপি সংকরিত, একদম এটা সরল রৈখিক, এসপি সংকরিত, এটা সরল রৈখিক। এই জন্য এটা নিচের দিকে যতটুকু টানে উপরের দিকে ততটুকুই টানে, মিউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এইখানে খেয়াল করে দেখো, OH আর হচ্ছে SH, OH আর কি SH। তো প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, SH সালফারে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি খুবই কম, ঠিক আছে? এর মধ্যে না আমরা খুব একটা সিগনিফিক্যান্ট পোলারিটি দেখতে পাই না, খুব সিগনিফিক্যান্ট পোলারিটি আসলেই আমরা দেখতে পাই না, ঠিক আছে? তো যদি সিগনিফিক্যান্ট একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকতো তাহলে এটা পোলার হইতো। একমাত্র আমরা দেখতে পাই 3 নাম্বারটা, কুইনল, প্যারা কুইনল, এটাই পোলার হয়ে থাকে। কেন ভাইয়া পোলার হয়ে থাকে? এই কারণে পোলার হয়ে থাকে। এই তো OH OH, তো দেখা যাচ্ছে কি যে এখানে হাইড্রোজেন হচ্ছে প্লাস আর অক্সিজেন মাইনাস, প্লাস মাইনাস, আর এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, এটা কিন্তু আর সরল রৈখিক ভাবে নাই। এই যে দেখো পোলারিটি, যেটা তোমরা ডাইপোল মোমেন্ট যেটা দেখতেছো, এই তো ডাইপোল মোমেন্ট, এটা কিন্তু আর সরল রৈখিক না, বিপরীতমুখী না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কুইনলের মধ্যে অনলি 3, এই কুইনলের মধ্যে একটা নিট পোলারিটি দেখা যায়। আর সালফাইড্রিল SH খুবই দুর্বল, এর ইলেকট্রোনেগেটিভিটি সালফারের খুব কম, তাই এটা খুব বেশি একটা সিগনিফিক্যান্ট পোলারিটি তৈরি করে না। দ্য ফলোইং রিয়েকশন দ্য প্রোডাক্ট X ইজ, অ্যাকচুয়ালি এখানে তোমাদেরকে এটা আমি একটু স্কিপ করতে যাচ্ছি, কারণ এটা তোমাদের প্রয়োজনের চেয়ে নিষ্প্রয়োজন বেশি। তো আই থিঙ্ক এটা না দিলেই ভালো তোমাদের জন্য বেটার, যা যা বেটার আমি তাই তাই করছি, ঠিক আছে? এর আগে রিয়েকশনটা এটা অত্যধিক কঠিন, ঠিক আছে? আমার বুঝতে অনেকদিন লাগছে অ্যাকচুয়ালি ভার্সিটিতে। তো যাই হোক, the benzyl chloride can be prepared from toluene by chlorination with, আচ্ছা টলুইন থেকে আমরা বেনজাইল ক্লোরাইড তৈরি করব।
টলুইন থেকে আমরা ভাইয়া কি তৈরি করব, বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, এই 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 রিঅ্যাকশনটা কিন্তু তোমাদের ইয়েতে আছে, তোমাদের মাস্টার বুকে আছে, আমরা দিয়ে দিছি। এখানে আমরা যেটা করতে পারি, তোমার আয়রন ক্লোরিন অতি উচ্চ তাপমাত্রা, এটা দিয়ে সম্ভব। এখানে শুধু ক্লোরিন দেওয়া আছে ভাই, শুধু ক্লোরিন দিয়ে সম্ভব না, এটা মাথায় রাখবা, শুধু ক্লোরিন দিয়ে সম্ভব না। আর SOCl2 এটা L হবে, এটা শুধুমাত্র OH যেখানে থাকে সেইখানেই কিন্তু সে ক্লোরিনেশন করতে পারে, এটা মাথায় রাখবা, যেখানে OH থাকে সেইখানেই শুধুমাত্র এটা ক্লোরিনেশন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা পদ্ধতি হচ্ছে ভাই SO2Cl2, SO2Cl2 এটা দিয়েও আমরা এই টলুইন থেকে বেনজাইল ক্লোরাইড তৈরি করতে পারি। ভাইয়ারা একটু সুন্দর করে এটা দেখে নাও, আমরা টলুইন থেকে বেনজাইল ক্লোরাইড তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এরপরের কোশ্চেনটা একটু দেখি, এখানে তো সবগুলো দেওয়াই আছে, সমস্যা নাই। The reactions leading to the formation 1,3,5-trimethylbenzene বা মেসিটাইলিন, সেরা এই মেসিটাইলিন তৈরি করার রিঅ্যাকশন কোনটা, মেসিটাইলিন এটা তোমরা জানো। ইথাইনকে আমরা যখন ট্রাইমারাইজেশন করি, অর্থাৎ উত্তপ্ত লোহার মধ্য দিয়ে আমরা যখন ইথাইনকে চালনা করি তখন বেনজিন তৈরি হয়, তাই না। যদি ভাই তুমি প্রোপাইনকে চালনা করো উত্তপ্ত লোহার মধ্য দিয়ে, উত্তপ্ত লোহা ধরো হচ্ছে 400 ডিগ্রি বা 500 ডিগ্রি বা 600 ডিগ্রি, তার মধ্য দিয়ে তুমি যদি প্রোপাইনকে চালনা করো, এই তো তাইলে এই যৌগটা তৈরি হয়ে যাবে। প্রোপাইনকে যদি তুমি চালনা করো এই যৌগটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কি কাজ করতে পারি, দেখো এখানে আরেকটা কি বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, এটা তো এটা আমরা পেয়ে গেছি। তো আরেকটা বিক্রিয়া হতে পারে কি, আরেকটা হতে পারে এই তো, এটা তো খুবই সহজ, ট্রাইবেনজালডিহাইড, ট্রাইফরমাইল বেনজিন। তো এটাকে যখন আমরা এই তো কি করব, জিঙ্ক অ্যামালগাম HCl দেওয়া আছে, তো বুঝতেই পারতেছো জিঙ্ক অ্যামালগাম HCl দিলেই কি হয়, এই কার্বনিলটা মিথিলিনে কনভার্ট হয়ে যায়। তো কার্বনিল যেখানে ছিল মিথিলিনে কনভার্ট হয়ে গেল, খুবই ইজি জিনিস। আচ্ছা, তারপরে আরেকটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার COCH3, এখানে দেওয়া আছে বেরিলিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, পানি আর সোডা লাইম। সোডা লাইম যখন আমরা দিতে যাব তখন বেনজিন তৈরি হয়ে যাবে, এখান থেকে যেটা তৈরি হবে ভাইয়া বেনজিন তৈরি হবে, ঠিক আছে। এখান থেকে আর মেসিটাইলিন তৈরি হবে না, এখান থেকে তোমার বেনজিন তৈরি হয়ে যাবে ডিরেক্ট। আচ্ছা, তো আমরা সি নাম্বারটা আরেকটু চেক করে দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে তোমার ব্রোমিন। তাহলে আমরা দেখি সি নাম্বারটা তোমাদেরকে একটু আমি বুঝায় বলছি। এটা দেওয়া আছে এই 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 খুবই সুন্দর বিক্রিয়া। তো এখানে প্রথমে বলা আছে যে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো মনে আছে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিলে কি হয়, এখানে দিলে অ্যাসিড তৈরি হয়ে যায়, তাই না। COCH3 থাকলে এটা যেন কি বিক্রিয়া ছিল মনে করে দেখো তো। এখান থেকে আমরা এই ব্রোমোফর্ম তৈরি করতে পারি, তাই না, হ্যালোফর্ম বিক্রিয়া, এটা হ্যালোফর্ম বিক্রিয়া। তো এখান থেকে আমরা হ্যালোফর্ম তৈরি করব। তো এটা 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 সবগুলা সরে যাবে, সরে যে এখানে অ্যাসিড মূলক তৈরি হবে। আচ্ছা, তারপরে দেওয়া আছে হচ্ছে H3O+। H3O+ দেওয়া আছে মানে কি, H3O+ দেওয়া আছে মানে হচ্ছে সেখান থেকে অ্যাসিড তৈরি হলো। তারপরে সোডা লাইম দিলে কি হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরে দেওয়া ছিল হচ্ছে H3O+, আর 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে ভাইয়া সোডা লাইম। এটা যা বলছিলাম। তো এখান থেকে ডিরেক্ট বেনজিন তৈরি হয়ে যাবে, মেসিটাইলিন আর তৈরি হবে না, বেনজিন তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা কি দেওয়া আছে, অ্যাসিটন দেওয়া আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে ভাইয়া। 2018 অ্যাডভান্সে আসা প্রশ্ন, কিন্তু এটা খুবই কঠিন প্রশ্ন। তো খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে আমাদের অ্যাসিটন, এই যে অ্যাসিটন, এখানে আমরা যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিব, H2SO4 একদম গাঢ় অবস্থায়
উত্তপ্ত করে যখন দিব তখন এখান থেকেও মেসিটাইলিন তৈরি হয়। তোমরা একটা মাথায় রাখবা, এই মেসিটাইলিন তৈরি করার এই 3টা বিক্রিয়া আমাদের হাতে বিরাজমান। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, among the following reactions which gives tertiary butyl benzene as the major product? tertiary butyl benzene তাহলে সেটা কোনটা? tertiary butyl benzene হচ্ছে ভাই এটা। CH3 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 ওকে। এর পরের প্রশ্ন হলো গিয়ে which of the following molecules in pure form is or are unstable at room temperature? এই 4টা কোশ্চেনের মধ্যে আমি একটু, যাই হোক এটাকে একটু মুছে দেই, তারপরে এই প্রশ্নটা আবার করি। এই প্রশ্নগুলোর মধ্যে এই 4টা অপশনের মধ্যে কোনটা বা কারা নর্মাল টেম্পারেচারে ভাইয়া আনস্টেবল? তাহলে আমি আবারও বলি, খেয়াল করো ভাইয়া, which of the following molecules in pure form, ঠিক এই অবস্থায় পিওর ফর্মে এই 4টা মলিকিউলের মধ্যে কোনটা বা কোনগুলা আনস্টেবল এট রুম টেম্পারেচার, সাধারণ তাপমাত্রায় কোনটা আনস্টেবল? ঠিক আছে ভাইয়া, খেয়াল করো। তাহলে আমরা একটু খুঁজে বের করি। এই হচ্ছে তোমার 1,2-হেক্সাডাইইন, সাইক্লোহেক্সাডাইইন। এটা তো ভাইয়া ভেরি স্টেবল, কারণ এখানে একটা রেজোন্যান্স কাজ করবে। এইখানে একটু খেয়াল করে দেখো, এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা এলিফ্যাটিক যৌগ। হ্যাঁ, এটা একটা এলিফ্যাটিক যৌগ। এটা হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, তোমরা আশা করি এটা জানো। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। এর মধ্যে দেখো কনজুগেশন আছে, বাট কনজুগেশন থাকলেও কনজুগেটেড ডাইনের মধ্যে ইলেকট্রন আছে 4টা, যেখানে n এর ভ্যালু 1/2। এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। খেয়াল করে দেখবা সি নাম্বার যে যৌগটা, ভাইরা সি নাম্বার যে যৌগটা অ্যারোমেটিকের মধ্যে আমরা পড়াইছি, বা আমি পড়াইছি তোমাদেরকে আশা করি, যদিও মনে পড়তেছে না, আমি অ্যারোমেটিক পড়াইলে অবশ্যই এটা পড়ায় থাকবো। তো খেয়াল করো, অক্সিজেন তো ইলেকট্রন টেনে উপরের দিকে নিয়ে যায়, নিয়ে গেলে কি হয়? নিয়ে গেলে ভাইয়া এরকম অবস্থা থাকে, এই মাইনাস এই হচ্ছে প্লাস। তো করুণ অবস্থা। এখানে দেখো 2 দুগুণে 4টা ইলেকট্রন, ভাই এটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। দেখা যায় কি যে কখনোই এই দ্বিবন্ধনটা এটা হইতে চায় না, এই ইলেকট্রনটা কখনোই উপরে যেতে চায় না, কারণ উপরে গেলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, আর অ্যান্টি অ্যারোমেটিক গুলো খুবই আনস্টেবল হয়ে থাকে, তাই না ভাই? তোমরা এটা সবাই জানো। আচ্ছা, তো আমরা তারপর এটা দেখি, ডি নাম্বারটা। এইখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7টা কার্বন, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এই তো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আরে 6টা কেন হয়ে গেল? 7টা হইতে হবে। তো আমি এটাকে বানাই, এই হইল 7টা। এইখানে অক্সিজেন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। দেখো ভাই 2 4 6, 6টা ইলেকট্রন হয়ে গেছে বেনজিনের মতো। এবার সে যখন এটাকে টান দিবে তখন খুব সুন্দর করে, আরে আবার তো আঁকা লাগবে 1, আপনাদের জন্য যে আমাদের কত কষ্ট, এই 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 এই, তো দেখা যাবে কি যে এটা হয়ে যাবে মাইনাস, আর এই জায়গাটা অবশ্যই প্লাস অবস্থায় থাকবে। এই 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 কেন প্লাস অবস্থায় থাকবে? কারণ দেখো ভাই একটা কনজুগেশন আছে, এখানে প্লাস থাকলেই 6টা পাই ইলেকট্রন সম্ভব হয়, 6টা পাই ইলেকট্রন যেখানে কিনা অ্যারোমেটিসিটি অবস্থান করে বিদ্যমান। এইখানেও এই বন্ধনটা বরঞ্চ চলে গেলেই এটা অ্যারোমেটিক হয়, তার মানে এটা কিন্তু ভাই বেশ স্টেবল। বাট এইখানে যদি অক্সিজেন ইলেকট্রন টান মারে, অবশ্যই অক্সিজেন ইলেকট্রন টান মারে, এই জন্য সে খুবই আনস্টেবল হয়ে যাবে, কারণ যদি অক্সিজেন টান মেরে নিয়ে যায় সে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, আর অক্সিজেন তো টানেই সবসময়, তাই না? তো দেখা যাবে তার মধ্যে না একটা অস্থির একটা ভাব কাজ করে। তাই যারা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, এটা হচ্ছে অ্যারোমেটিক, সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে বিআরসি। ভাইয়া বিআরসি দুইটাই কিন্তু আনস্টেবল, দুইটাই খুবই আনস্টেবল যৌগ। আচ্ছা, তারপর বি সবচেয়ে বেশি আনস্টেবল, কারণ এই বি কিন্তু নর্মালি যেটা দেখা যায় অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কারণে এটা আরেকটা এরকম যৌগের সাথে সে যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয়ে যায়? সে চায় এই অ্যান্টি অ্যারোমেটিসিটিটা ভেঙে ফেলতে, এটাকে সে ভেঙে ফেলতে চায়, এটাকে সে ভেঙে ফেলতে চায়।
তো এই বন্ধন যখন সে ভেঙে ফেলবে তখন ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে এরকম অবস্থা তৈরি করে, এরকম যৌগ তৈরি করে। বুঝা গেল? এখানকার এই হাত দিয়ে এই হাত দিয়ে এই হাত দিয়ে এই হাত দিয়ে সে ধরে ফেলে পরস্পরকে। যাই হোক, বোঝা গেল। এটা আমরা খেয়াল করে দেখি। The number of hydroxyl groups present in a molecule of the major product P এই P এর মধ্যে কতগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি একটা ত্রিবন্ধন আছে, আর এইখানে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট আর কুইনোলিন দেওয়া আছে। বোঝাই যাচ্ছে এটা লিন্ডলার ক্যাটালিস্টের বিক্রিয়া। তো এখানে তোমার যেখানে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হবে। জাস্ট ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হবে, বোঝাই যাচ্ছে। এখানে যাই থাকুক, এখানে যাই থাকুক, এই পুরাটাকে আমি আর বলতেছি, এই পুরাটাকে আমি আর বলতেছি। আচ্ছা, তো দ্বিবন্ধনের সাথে কিন্তু আসলে এই বেরিয়াম সালফেট যদি সংযুক্ত থাকে তাহলে বিক্রিয়া করে না, এটা মাথায় রাখবা। যদি বেরিয়াম সালফেট না থাকতো, যদি এখানে নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম থাকতো, তাহলে কিন্তু ত্রিবন্ধনটাও হইতো। এই যে ভাই দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটাও কিন্তু হাইড্রোজেন দ্বারা সংযুক্ত হয়ে যেত। বোঝা যাচ্ছে? আশা করি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, তাইলে এরপর আমরা কি কাজ করতেছি ভাইয়া? এরপর আমরা যেটা করতেছি, আচ্ছা না, এই একটু 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 কনসেপচুয়াল একটু ভুল হয়ে গেছে ভাইয়া। এটার কাজ হচ্ছে এক স্টেপ রিডাকশন করা, ওয়ান স্টেপ রিডাকশন করবে। তার মানে দ্বিবন্ধন যারা আছে তারাও একক বন্ধন হয়ে যাবে। সরি সরি সরি, দ্বিবন্ধন যারা আছে তারাও একক বন্ধন হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একক বন্ধন, একক বন্ধন, সব একক বন্ধন, একক বন্ধন। আর ত্রিবন্ধন যেখানে ছিল সেখানে দ্বিবন্ধন হবে। তার মানে এই লিন্ডলার ক্যাটালিস্টের কাজই হচ্ছে, তোমাদের মাস্টার বুকে আছে দেখবা, এটার কাজই হচ্ছে ওয়ান স্টেপ হাইড্রোজেনেশন করবে, অর্থাৎ এক মোল হাইড্রোজেনকে সে সংযুক্ত করবে। আচ্ছা, তো ত্রিবন্ধন থেকে হবে দ্বিবন্ধন, আর দ্বিবন্ধন থেকে একক বন্ধন। আচ্ছা, একটা দ্বিবন্ধন এখানে দেখা যাচ্ছে, আর এখানে ডাইলুট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া আছে। তো তোমরা জানো ডাইলুট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিলে কি হয়, যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল সেখানে সেখানে OH মূলক চলে আসে, সেখানে সেখানে OH মূলক চলে আসে, তাই না? এই আর এর মধ্যে তো কোনো দ্বিবন্ধন নাই, এইখানে একটাই দ্বিবন্ধন ছিল, একটা দ্বিবন্ধনের দুই পাশে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হইলো। তার মানে ভাই অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হলো গিয়ে 2। আচ্ছা, গেল। তারপর আমরা চলে যাচ্ছি অ্যারোমেটিক কম্পাউন্ডস কন্টেইনিং নাইট্রোজেন। নাইট্রোজেন যুক্ত অ্যারোমেটিক কম্পাউন্ড কারা কারা ভাই, এবার এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট মেথড অফ দ্য প্রিপারেশন অফ বেনজাইলামিন ফ্রম সায়ানোবেনজিন। আচ্ছা, আমরা সায়ানোবেনজিন থেকে, দেখো ভাইয়া আসলে অ্যান্সারের দিকে তাকানোই দরকার নাই, আমরা শুরুতে দেখি এই সায়ানোবেনজিন থেকে আমরা যখন বেনজাইল এমিন তৈরি করব, বেনজাইল এমিন তৈরি করে ফেলবো, তার জন্য কোন কোন মেথোডোলজি হতে পারে? তো অবশ্যই আমরা জানি হাইড্রোজেনেশন করে দেওয়া যেতে পারে, তাই কিনা? অথবা অথবা আমরা যেটা করতে পারি, অথবা ধরো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে আমরা এটাকে বিজারিত করতে পারি। খুবই সহজ এবং খুবই পসিবল এটা, তাই কিনা? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে। অথবা ধরো যে আমি শুরুতে অল্প করে তাকে বিজারিত করলাম, মানে তোমাকে টেস্ট করতেছে আর কি, টেস্ট করতেছে, এটা দিয়ে অল্প পরিমাণে ইমিন তৈরি হবে। ইমিন করার পরে আবার তুমি কি কাজ করলা, সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে দিলা, আবার তুমি সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে দিলা, মানে এইগুলো দিয়ে অবশ্যই ইয়া করা সম্ভব, ঠিক আছে? এটাকে সম্পূর্ণ বিজারিত করা সম্ভব। কিন্তু ভাই HCl পানি, এটা দিয়ে আসলে কিছুই সম্ভব না। তুমি যদি HCl আর পানি দাও তাহলে কি হবে, অ্যাসিড তৈরি হয়ে যাবে। অ্যাসিডকে তুমি যদি বিজারিত করো, ভাই অ্যাসিডকে বিজারিত করলে কি হবে, অ্যাসিডকে বিজারিত করলে বেনজাইল অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তার মানে এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে বেনজাইল অ্যালকোহল। আর অ্যাকচুয়ালি সোডিয়াম বোরোহাইড্রেট দিলে বেনজাইল অ্যালকোহল তৈরি হয় না, বেনজালডিহাইড তৈরি হয়, অর্থাৎ সে অল্প পরিমাণে রিডাকশন করতে পারে। তো এই যে বেনজালডিহাইড তৈরি হইল। আচ্ছা, দ্য মেজর প্রোডাক্ট অবটেইনড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা মেজর কোন প্রোডাক্টটা পাবো? আচ্ছা, আসলে আমরা অ্যান্সারের দিকে তাকাবো না, অ্যান্সারের দিকে তাকাইলে আসলে মাথাটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দরকার নেই। তো আমরা এখান থেকে আমরা খুঁজে বের করি যে কি কাজ করতে পারি। শুরুতে এখানে দেখো ভাই ক্লোরোফর্ম আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, বোঝাই যাচ্ছে আইসোসায়ানাইড টেস্ট, আইসোসায়ানাইড টেস্ট এখানে। আচ্ছা ভাইয়া, ওই 20 নম্বর দাদারা কি আছে?
আমাকে বলেন, আমি হ্যাঁ, যে তাকে বলে একটু পানি দিতে। তাহলে দেখো ভাইয়া, আমরা নতুন একটা কোশ্চেনে চলে আসলাম। সেই কোশ্চেনটা হচ্ছে দ্য মেজর প্রোডাক্ট অবটেইনড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ। এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কোন প্রোডাক্টটা পাবো? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, যাই এখানে থাকুক আমরা আপাতত ভুলে যাই, কারণ এইখানে যে ইয়েগুলো দেওয়া আছে না, এগুলো দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা মাথা নষ্ট না করে নিজেরাই আগে একটা অ্যান্সার বের করি। তো দেখো এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো ভাই আমরা জানি ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলেই মনে হয় আইসোসায়ানাইড টেস্ট বা কার্বিলামিন টেস্টের কথা মনে পড়ে, তাই না? আচ্ছা, কার্বিলামিন টেস্টের কথা অবশ্যই আমাদের মনে পড়ে যায়, যেখানে তোমার অ্যামিনের বিক্রিয়া হয় এটা। আচ্ছা, এখানে অবশ্যই অ্যামিন দেওয়া আছে, তার মানে আমরা বুঝে গেছি অলরেডি। তারপরে দেওয়া আছে প্যালাডিয়াম, তারপরে কার্বন গুঁড়া, তারপর হাইড্রোজেন। তার মানে এটা হচ্ছে তোমার আংশিক হাইড্রোজেনেশন করার জন্য দেওয়া আছে। যদি কার্বনটা না থাকতো বা তোমার এখানে যদি বেরিয়াম সালফেট না থাকতো বা ক্যালসিয়াম কার্বনেট না থাকতো, তাহলে কমপ্লিটলি বিজারিত হইতো। তো আশা করি বুঝতেছো। তাহলে আমরা শুরুতে এই বিক্রিয়াটা করি। এখান থেকে কি তৈরি হবে দেখি। এখান থেকে তৈরি হবে হচ্ছে, যেখানে অ্যামিন ছিল সেখানে আইসোসায়ানাইড তৈরি হবে, আইসোসায়ানাইড তৈরি হবে। সেখানে কি তৈরি হবে? আইসোসায়ানাইড তৈরি হবে, তাই না? আচ্ছা, আর এখানে দেওয়া আছে সিএন, আর এইখানে দেওয়া আছে CuCH3। আচ্ছা, তারপরে তারপরে আমরা কি করব? তারপরে আমরা বিজারণ করব। তারপরে আমরা কি করব? বিজারণ করব। তো আমরা যদি বিজারণ করতে চাই ভাইয়া, আমরা যদি এখানে বিজারণ করতে চাই, প্যালাডিয়াম আছে, হাইড্রোজেন আছে। আচ্ছা, তাইলে এখানে সবগুলাতেই দেওয়া আছে, দেখো সিএন দেওয়া আছে, সিএন দেওয়া আছে, এখানে সিএন দেওয়া আছে। তো সিএন তো করতে পারি, সিএন তো আর থাকবে না। সিএন যেটা করবে, আমি যদি এখানে বিজারণ করি, তাহলে দেখো ভাই আমি যদি এখানে বিজারণ করি তাহলে কি তৈরি হবে? তাহলে এখানে তৈরি হবে হচ্ছে, সব দ্বিবন্ধন ভেঙে দিব। তো এখানে NH তৈরি হবে আর CH3 তৈরি হবে, ঠিক আছে? আর এইখানে তৈরি হয়ে যাবে আমাদের OH, কারণ এই কিটোন যখন বিজারিত হবে, কিটোন বিজারিত হয়ে কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে, তাই না? কিটোন বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। আচ্ছা, আর এই ত্রিবন্ধনটা ভেঙে, সায়ানাইড ভেঙে CH2 NH2 তৈরি করবে। তার মানে আইসোসায়ানাইড বিজারিত হয়ে 2 ডিগ্রি অ্যামিন তৈরি করে, আর সায়ানাইড বিজারিত হয়ে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে। তাইলে অ্যান্সার কি? তাই কি না? তার মানে আমাদের একটা জাস্ট আইডিয়া থাকতে হবে কখন কোনটা তৈরি হবে। এখান থেকে আইসোসায়ানাইড তৈরি হবে, আইসোসায়ানাইড থেকে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, ভাই 2 ডিগ্রি অ্যামিন দেওয়া আছে, আর সায়ানাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। শেষ, কাহিনী শেষ। অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যামিনস ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ বেসিসিটি, অর্থাৎ বেসিসিটি যেখানে কম। তো খেয়াল করে দেখো, যেখানে অ্যাভেলেবল লোন পেয়ার থাকে সেখানেই বেসিসিটি একটু বেশি থাকে, আর যেখানে অ্যাভেলেবল লোন পেয়ার থাকে না সেখানে একদমই কম থাকে। তো খেয়াল করে দেখো, এই 2 নাম্বারের মধ্যে কিন্তু কোনো অ্যাভেলেবল লোন পেয়ার থাকে না, কারণ সে অবশ্যই কিসের মধ্যে চলে যায়? সরি, সে কিসের মধ্যে চলে যায়? সে চলে যায় হচ্ছে তোমার রেজোনেন্সের মধ্যে। সুতরাং 2 নাম্বারটা সবচেয়ে কম। তো 2 নাম্বার সবচেয়ে কম কোথায় আছে? 2 নাম্বার সবচেয়ে কম আছে তোমার সি এর মধ্যে আছে, ডি এর মধ্যে আছে। আচ্ছা, আর সিডি এর মধ্যে আমরা যদি দেখি 1 আর 3 এর মধ্যে পার্থক্য, তো এটা বোঝাই যাচ্ছে 1 নম্বরে হচ্ছে নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ এই নাইট্রোজেনের লোন পেয়ারটা সবচেয়ে বেশি প্রসারিত, সুতরাং 3 নাম্বার হবে সবচেয়ে বেশি। তার মানে এই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এটা বুঝতেছো কিনা। আর এখানে তো sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড নাইট্রোজেনের লোন পেয়ারটা একটু কাছাকাছি থাকে, তাই না? পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত বেশি হবে তত আমাদের ক্ষারধর্মিতা কমতে থাকবে। আচ্ছা, তারপর তারপর খেয়াল করি এই বিক্রিয়াটা, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। এই যৌগটার দিকে তাকাও, বাম পাশে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে NH2,
NH2 অ্যামিন, আর এখানে দেওয়া আছে OH। এর সাথে আমরা যেটা করলাম, সোডিয়াম নাইট্রেট HCl 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে নাইট্রাস অক্সাইডের সাথে নাইট্রাস অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া করাবো। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করালেই এটা হয়ে যাবে ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম আয়নে কনভার্ট হয়ে যাবে, তাই কিনা? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা দেখিয়ে দেই। আমরা এখান থেকে যেটা পাবো, পরে কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, একটু বুঝতে হবে। আচ্ছা, তো এইখানে আমাদের বেনজিন, এইখানে আরেকটা বেনজিন, আর এই অ্যামিন থেকে কি তৈরি হয়ে যাবে? ডায়াজোনিয়াম তৈরি হয়ে যাবে। তো মনে পড়ে ডায়াজোনিয়াম কি ছিল? N2+। তো এই প্লাস তো একদম বসেই আছে আরেকটা এই বেনজিনকে অ্যাটাক করার জন্য, তাই না? এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে। তো অ্যাটাকটা যখন হবে, এখান থেকে ইলেকট্রন যেই অ্যাটাক হবে, তো আমরা এখানে দেখতে পাবো, এইখানে আমরা দেখতে পাবো যে এখানে নাইট্রোজেন আর এইখানে একটা অ্যাটাক হয়ে যাবে। আর এখানে যেহেতু OH আছে, আমরা জানি এই OH কি অর্থ প্যারা নির্দেশক না? সে হয় অর্থ পজিশনটাকে ইয়ে করে, নয়তো এই তার প্যারা পজিশনটাকে একদমই অ্যাক্টিভেটেড করে। তো আমরা এই ক্ষেত্রে প্যারা পজিশনটাতেই অ্যাটাক দেখাচ্ছি। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে একটা ট্রাইসাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। তাহলে আমি আবারও বলি, এই যে অ্যামিনটা ডায়াজোনিয়ামে কনভার্ট হয়ে যাবে N2+। N2+ মানে কি? এই যে নাইট্রোজেন দুইটা, মাঝখানে এটার উপরে প্লাস। আচ্ছা, যাই হোক, এটা তো আর অ্যাটাক করবে না, অ্যাটাক করবে হচ্ছে পাশেরটা, কারণ এইটা অ্যাটাক করতে পারবে না, এত দূরে যেতে পারবে না। তো যেটা হবে, এখানে ডাবল বন্ড নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা যে ওটার সাথে সংযুক্ত হয়ে যাবে, এখানে যে প্লাস চার্জ তৈরি হওয়ার কথা, এই প্লাস চার্জে অ্যাটাক করবে পাশের ওই কার্বনটাকে। আচ্ছা, তারপর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অন রিঅ্যাকশন উইথ ফেনল ইন উইকলি বেসিক মিডিয়াম। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই তো অ্যামিন থেকে আমরা যে বেনজিন ডায়াজোনিয়াম পাই, এটাকে আমরা যদি ফেনলের সাথে বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হবে? আমরা বিক্রিয়া করাচ্ছি ফেনলের সাথে। এই তো, আসলে এই কোশ্চেনটা আরেকটু আগে রাখলে ভালো হতো। তো উইকলি বেসিক মিডিয়াম, তো এখানে ফিনক্সাইড অবস্থায় থাকবে। আর ফিনক্সাইড যেন খুবই স্টেবল একটা আয়ন, কারণ এখান থেকে লোন পেয়ার এখানে আসবে, আসার কারণে অর্থ আর প্যারা পজিশনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো অ্যাক্টিভেটেড হয়ে গেলে এইখানে আমাদের একটা ইলেকট্রোফাইল আছে, এই তো ডায়াজোনিয়াম কিন্তু একটা ইলেকট্রোফাইলের মতো আচরণ করতে পারে, ঠিক এই আচরণটা এখানে শেষেও করছিল। এই তো, এটাই কি হয়ে গেছিল? ডায়াজোনিয়াম হয়ে গেছিল, তাই না? এই ডায়াজোনিয়ামটা যে পাশের বেনজিনকে অ্যাটাক করছিল, তো এখান থেকেও এই যে ডায়াজোনিয়ামটা এই ফিনক্সাইডের এই বেনজিনটাকে অ্যাটাক করবে। যখনই অ্যাটাক করবে, এরকম ভাবে তৈরি হয়ে যাবে এই যৌগটা। তো ডায়াজোনিয়াম তার নাইট্রোজেন দিয়ে সে ফেনলের বেনজিনের সাথে কানেকশন তৈরি করে ফেললো, এই যে ফিনক্সাইড, আর এইখানে তো কিছুই থাকবে না। তো এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারা হাইড্রোক্সি। তো এখানে যদি হাইড্রোজেন থাকে, তো প্যারা হাইড্রোক্সি এজোবেনজিন, এই যৌগটা হচ্ছে ভাইয়া তোমার এজোবেনজিন। তোমরা অবশ্যই ওই লেকচারটা সলভ করছো। তারপর আমরা চলে যাচ্ছি অ্যারাইল হ্যালাইড অ্যান্ড ফেনলস, ওই টপিকে। অ্যারাইল হ্যালাইডস দেখি এরা কিরকম বিক্রিয়া করে। The decreasing order of reactivity of the following compounds towards nucleophilic substitution. Nucleophilic substitution এ দেখতে হবে। তো বেনজেনের মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। তো আমরা জানি নিউক্লিওফাইলটা কি নেগেটিভ, তো অবশ্যই এখানে যদি পজিটিভ কিছু থাকে, তাইলেই কিন্তু একটা নেগেটিভ চার্জ এসে অ্যাটাক করবে, তাই না? নর্মালি বেনজিন কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখায় না। কিন্তু যদি এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে, চিন্তা করবা ইলেকট্রনকে সে উইথড্র করে নিচ্ছে, তখন ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হবে, পজিটিভ তৈরি হবে, তখনই একটা নিউক্লিওফাইল আসবে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি এসএন বিক্রিয়া কে প্রদর্শন করবে? তো খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে দুইটা আছে NO2, এইখানে দুইটা NO2, এইখানেও দুইটা NO2, আর এখানে কোনো NO2 নাই। তার মানে অবশ্যই 2, 3, 4 এরা সবচেয়ে বেশি পরিমাণে কি করবে? 2, 3, 4 সবচেয়ে বেশি পরিমাণে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখাবে, আর 1 হবে সর্বশেষ। তো 1 দেখা যাচ্ছে এই তিনটার মধ্যেই সর্বশেষে দেওয়া আছে, 1, 2, 3, তিনটার মধ্যেই 1
সর্বশেষ। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তাইলে আমরা খেয়াল করি তিনটার মধ্যে কে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ব্যাপারে সবচেয়ে বেশি কি রিঅ্যাক্টিভ। তাইলে খেয়াল করো এবার এখানে আছে আমাদের ক্লোরিন, তাই না? এই ক্লোরিনটাই তো সাবস্টিটিউটেড হবে নাকি? ক্লোরিনটাই সাবস্টিটিউটেড হবে। আমরা জানি এই অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে নিউক্লিওফাইল আসলে হ্যালোজেন যায় বের হয়ে, আর এইখানে নতুন করে নিউক্লিওফাইলটা সংযুক্ত হয়। তাইলে আমরা খেয়াল করি এইখানে দুইটা NO2 সবচেয়ে কাছাকাছি আছে। ভাইয়া যে সবচেয়ে কাছাকাছি থাকে সেই কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ শো করতে পারে বা ইফেক্ট শো করতে পারে। তো এখানে নাইট্রোজেনগুলো ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, তাই কার্বনটা হয়ে যাবে বেশ প্লাস। প্লাস হয়ে গেলেই কিন্তু আমাদের এই নিউক্লিওফাইলটা এই কার্বনকে এসে অ্যাটাক করতে পারবে, তখন ক্লোরিনটা বের হয়ে যেতে পারবে। তোমরা কি ক্লোরিন দেখতে পাচ্ছ? এখানে যে CH2Cl দেওয়া আছে এটা বের হয়ে যাবে। আচ্ছা, তো 2 নাম্বারটা হবে সবচেয়ে আগে। তাহলে আমরা তো প্রথমেই পেয়ে যাচ্ছি 2 নাম্বারটা। আর বাকিগুলোতে দেখো এখানে NO2 গ্রুপগুলো একটু দূরে দূরে আছে, দূরে দূরে থাকার কারণে ইফেক্টটা একটু কমে যাবে। আচ্ছা, which of the following compounds will produce a precipitate with silver nitrate? আচ্ছা, সিলভার নাইট্রেটের সাথে একটা প্রেসিপিটেট কে তৈরি করবে? এখানে যেহেতু প্রত্যেকের মধ্যে ব্রোমিন আছে, অবশ্যই ব্রোমিন এসে সিলভারের সাথে প্রেসিপিটেট তৈরি করবে। আমরা জানি সিলভার নাইট্রেট এটা ব্রোমিন মাইনাসের সাথে যুক্ত হয়ে সিলভার ব্রোমাইডের, আমি ঠিক যেই কালারটা দিয়ে লিখতেছি সেই কালারের একটা প্রেসিপিটেট তৈরি করে, ঠিক আছে? হালকা হলুদ বর্ণের একটা অধক্ষেপ তৈরি করে। আচ্ছা, তাইলে এখন এই 4টা যৌগের মধ্যে কোনটা তৈরি করবে? তো অ্যান্সার দেখতে পাচ্ছ ভাই এটা তৈরি করে, বাকি একটাও তৈরি করে না। এটা হচ্ছে ব্রোমোবেনজিন, এটা হচ্ছে একদম ডিরেক্ট ব্রোমিন, কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে। তো ব্রোমিন তো শুধু শুধু Br মাইনাস হিসেবে বের হবে না। কেন ভাই বের হবে? বের হওয়ার তো কোনো চান্সই নাই, কারণ এখানে বের হওয়ার মতো কোনো পরিবেশ আপাতত দেখা যাচ্ছে না। এর মধ্যে দেখো এটাও কিন্তু বেনজিনের মতোই পিরিডিনের সাথে ব্রোমিন যুক্ত আছে, খুবই স্ট্রং বন্ড কিন্তু এদের ক্ষেত্রে। আমরা জানি অ্যারাইল ব্রোমাইড বা অ্যারাইল হ্যালাইডগুলো আরো শক্তিশালী বন্ধন দিয়ে যুক্ত থাকে, কার্বন ব্রোমিনের বন্ধন বা কার্বন ক্লোরিনের বন্ধন, কারণ এখানে পার্শিয়াল দ্বিবন্ধন থাকে, তোমরা জানো। এইটার ক্ষেত্রে ব্রোমিনটা খুব ইজিলি বের হয়ে যাবে। দেখো এটার ক্ষেত্রে খুব ইজিলি বের হবে, কারণ আমরা লাস্ট লেকচারে মনে হয় আলোচনা করছিলাম বা এই লেকচারের শুরুতে আলোচনা করছিলাম, খেয়াল করো। এটা এই 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 এখানে আছে তোমার ব্রোমিন। ভাইয়া যদি ব্রোমিনটা ইলেকট্রন সহকারে বের হয়ে যায় তাহলে এটা অ্যারোমেটিক হয়ে যাবে। এটা অ্যারোমেটিক হয়ে যাবে কেমনে? দেখো এইভাবে এটা অ্যারোমেটিক হয়ে যায়, এইভাবে এটা অ্যারোমেটিক হয়ে যায়। তো এটা কিন্তু এবার অ্যারোমেটিক হয়ে গেছে। এবার দেখো 2 4 6 আছে, আর এখানে প্লাস চার্জ থাকার কারণে এটা একটা রেজোন্যান্স শো করতে পারবে। তো এই যে Br মাইনাসটা বের হয়ে গেল, এই যে Br মাইনাসটা বের হয়ে গেল, এই Br মাইনাসটাই কিন্তু Ag প্লাসের সাথে যুক্ত হয়ে হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি করে ফেলবে। তার মানে যদি কোনো একটা যৌগ অ্যারোমেটিক হইতে পারে তাইলে সে ওই পন্থা অবলম্বন করবে অ্যারোমেটিক হওয়ার জন্য। তার মানে ব্রোমিনটা বের করে দিলে যদি সে অ্যারোমেটিক হয়ে যায়, সে খুব ইজিলি ব্রোমিনটাকে বের করে দিবে, কারণ প্রত্যেকে অ্যারোমেটিক হইতে চায়, এটা তোমরা জানো। আচ্ছা, তারপর the increasing order of the pKa values of the following compounds is, pKa ভ্যালু দেখতে হবে, সবগুলো হচ্ছে OH 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 OH। এখানে কোনো কিছু নাই, এখানে আছে নাইট্রো, এখানে আছে প্যারা পজিশনের নাইট্রো, আর এখানে আছে মিথক্সাইড। আর আমরা প্রত্যেকে জানি ভাইয়া মিথক্সাইড হচ্ছে +M ইফেক্ট শো করে, অর্থাৎ সে ইলেকট্রন পুশ করে। আর এই নাইট্রো গ্রুপ -M শো করে, -M মানে কি? ইলেকট্রন সে টেনে নিয়ে যায়। এইখানেও নাইট্রো গ্রুপ আছে, ইলেকট্রন টেনে নিয়ে যাবে। তো খেয়াল করে দেখবেন ভাইরা, ফেনল থেকে যখনই হাইড্রোজেনটা বের হয়ে যাবে তখন ফেনক্সাইড আয়ন তৈরি হবে, তাই না? এই ফেনক্সাইড আয়ন তৈরি হবে। তো ফিনক্সাইড আয়ন যার মধ্যে সবচেয়ে বেশি স্টেবল, সেই কিন্তু অ্যাসিড হিসেবে সবচেয়ে শক্তিশালী হবে। তাহলে আমরা খেয়াল করি এই ফিনক্সাইড আয়ন যখনই তার মাইনাস চার্জটা এখানে পুশ করে তখন এই অর্থ এবং প্যারা পজিশনগুলো নেগেটিভ হয়ে যায়। কি হয় ভাইয়া? অর্থ এবং এই প্যারা পজিশনগুলো নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? এই যে অর্থ এবং প্যারা পজিশনগুলো কি হয়? নেগেটিভ হয়, পজিটিভ না, নেগেটিভ হয়, নেগেটিভ হয়। তো +M ইফেক্ট থাকার কারণে একে তো নেগেটিভ, তার উপর সে আরো ইলেকট্রন দিচ্ছে, এটা আর এতটা স্টেবল হবে না, এটা হয়ে যাবে আনস্টেবল। তার মানে
মেইন কথা হচ্ছে সে যখন ইলেকট্রনটা দিবে এখানে ইলেকট্রন নেওয়ার মতো কেউ থাকতে হবে। দেখো ভাইয়া এখানে ইলেকট্রন নেওয়ার মতো কেউ আছে কিনা, এইখানে নেওয়ার মতো ছিল বাট জায়গা মতো নাই। অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে বাট এখানে মেটা পজিশনে দেওয়া আছে। বাট এই জায়গাটাতে খেয়াল করো নাইট্রো গ্রুপটা প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে আর নাইট্রো গ্রুপে এখানেই বসে আছে ইলেকট্রন নেওয়ার জন্য, টান মেরে সে নিয়ে নিবে ইলেকট্রনটাকে। সুতরাং বি হবে সবচেয়ে বেশি স্টেবল। তার মানে H+ ছেড়ে দেওয়ার পরে যে কনজুগেট বেসটা তৈরি হলো সবচেয়ে বেশি স্টেবল, সুতরাং এটাই হবে সবচেয়ে বেশি অ্যাসিডিক, তার পিকের ভ্যালু হবে সবচেয়ে কম। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার কম থেকে বেশি, তার মানে বি হচ্ছে সবচেয়ে কম ভ্যালু, তার মানে বি এবং ডি এর মধ্যে আছে। তারপরে বিসিএডি বিসিএডি বিসিএডি। আচ্ছা, তারপরে দেখো এখানে যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সি তে যুক্ত আছে, যাই হোক জায়গা বন্ধ না থাকলেও তো আছে, তো তাই সে কিছু পরিমাণে হইলেও ইলেকট্রন টেনে নিয়ে যাবে তার নিজের দিকে। আচ্ছা, তাইলে এরপরে আসবে সি, এরপরে এখানেও সি দেওয়া আছে, আয় হায়। তারপর ডিআরএ, ডিআরএ এর মধ্যে আমরা দেখি তো বুঝতেই পারতেছো ভাইয়া এ এর মধ্যে কিচ্ছু নাই, বাট ডি এর মধ্যে কি আছে ইলেকট্রন, সে পুশ করতেছে আরো, সে আনস্টেবল হয়ে যাবে, সুতরাং এ নরমালি হাইড্রোজেনটা ত্যাগ করতে চাইবে না, সুতরাং আমাদের ডিটা খুবই আনস্টেবল, ডি হচ্ছে সবার লাস্টে থাকবে। তো এটা না, অ্যান্সার এটাই হবে। তার মানে ঠিক আছে, যে অ্যান্সারগুলো আছে সবগুলাই মোটামুটি ঠিক আছে, একটা ভুল পাইছিলাম। দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, এর মধ্যে আমরা আমাদের মেজর প্রোডাক্টটা খুঁজে বের করব। আমরা সবাই জানি ভাইরা, আমরা সবাই জানি যে বেনজিনের সাথে আমরা ডিরেক্ট ব্রোমিনকে সংযুক্ত করতে পারি না। এখানে যদি আয়রন থাকতো তাহলে দেখতে চাই সব জায়গাতে ব্রোমিন যে সংযুক্ত হয়ে যেত, বেনজিনের সাথেও ব্রোমিন সংযুক্ত হইতো। বাট যেহেতু আয়রন নাই তাই বেনজিনের স্টেবল কাঠামোতে ব্রোমিন যেতে পারবে না, যেখানে শুধু আলাদা দ্বিবন্ধন আছে সেইখানে যেতে পারবে। তো খেয়াল করে দেখো ভাই এইখানে আলাদা একটা দ্বিবন্ধন বসে আছে, তো এখানে আমাদের ব্রোমিনটা যে সংযুক্ত হইতে পারবে। ঠিক আছে, এখানে কি আছে, অ্যালকোহল আছে আবার, তাহলে আমরা দেখি এখানে কিভাবে যাবে। এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে যাই থাকুক এটা আমরা আপাতত দেখতেছি না। শুরুতে কি করবে, শুরুতে আমাদের এই ব্রোমিনটা এসে সংযুক্ত হবে এখানে, তো ব্রোমিন, তো ব্রোমিনটা কি করবে দেখো, এরা তো ইলেকট্রোফাইল, এটা একটা ব্রোমিনকে অ্যাটাক করলে এই ব্রোমিনের তোমার হেটেরোলাইটিক ফিশন হবে। তো হেটেরোলাইটিক ফিশন যদি হয় তো আমরা দেখতে পাবো যে এই জায়গাতে আমাদের একটা ব্রোমিন যে সংযুক্ত হবে আর এখানে প্লাস চার্জ তৈরি হবে। ভাই কেন প্লাস চার্জ এখানে তৈরি হবে, কারণ এখানে একটা বেনজিন আছে, তো বেনজিন যদি থাকে তো বেনজিন আবার সে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার ব্যাপারে খুবই পটু। তার মানে এখানে আমাদের ব্রোমিনটা সংযুক্ত হলো আর এখানে প্লাস চার্জ তৈরি হলো। আর এখানে দেখো একটা প্রোটিক সলভেন্ট আছে না, তো প্রোটিক সলভেন্টের অক্সিজেন মাইনাসটা ইথানল, এই অক্সিজেনটা এসে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, অ্যাটাক করলে তো এখানে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, ইথক্সাইড গ্রুপ যুক্ত হবে, এই তো ইথক্সাইড গ্রুপ এখানে যুক্ত হইলো। তাহলে আমি আলাদা করে দেখাই দিচ্ছি, দেখো এখানে যদি একটা দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন খেয়াল করো এখানে ব্রোমিন দেওয়া আছে, ব্রোমিন যদি এখানে থাকে কার্বন টেট্রাক্লোরাইড অথবা বেনজিন এরকম অপোলার দ্রাবকে যদি থাকে, তো খুব সুন্দর করে আমরা দেখতে পাবো, খুব সুন্দর করে আমরা দেখতে পাবো যে দুইটা কার্বনের কাছে দুইটা ব্রোমিন সংযুক্ত হয়ে গেছে। বাট ব্রোমিন সংযুক্ত হইল, বাট এটা যদি তোমার জলীয় দ্রবণ থাকে তাহলে কিন্তু কাহিনী শেষ। তাহলে একটা জায়গাতে তৈরি হবে, যুক্ত হবে ব্রোমিন, আরেকটাতে তৈরি হবে হাইড্রোক্সাইড। যদি তোমার এমন হয় ব্রোমিন আর এখানে ইথানল বা প্রোপানল যাই থাকুক, প্রোটিক সলভেন্ট যদি থাকে তাহলে কি তৈরি হবে, একটা জায়গাতে যে ব্রোমিন সংযুক্ত হইলো আর আরেকটা জায়গাতে হাইড্রোজেন ছাড়া ইথক্সাইড যুক্ত হয়ে যাবে। বুঝা গেল? এবং এটার মেকানিজমটাও আশা করি দেখাইছি তোমাদেরকে। আচ্ছা, শুরুতে এই ইলেকট্রনটা এসে ব্রোমিনটাকে অ্যাটাক করবে আর ব্রোমিনটা কি হয়ে যাবে, ইলেকট্রোমেরিক ইফেক্টের মাধ্যমে এটার একটা হেটেরোলাইটিক ফিশন হবে। তো একটা জায়গাতে ব্রোমিন যে সংযুক্ত হবে আরেকটা হয়ে যাবে পজিটিভ চার্জ বিশিষ্ট, তো সেই পজিটিভ চার্জের মধ্যে পানির নেগেটিভটা যাবে, ইথানলের নেগেটিভটা যাবে। বুঝা গেল? আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আসতে পারতো যে ভাইয়া ব্রোমিনটা এইখানে কেন আসলো না। আচ্ছা, ব্রোমিনটা এখানে কেন আসলো না, ব্রোমিনটা এখানেই কেন আসলো। এখানে ব্রোমিন আসার কারণ, ব্রোমিন এখানে আসলে এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে, আর বেনজিন যেখানে আছে সেখানে কিন্তু সে পাশের এই প্লাস চার্জকে ইলেকট্রন দিয়ে হেল্প করতে পারবে, তাই এই প্লাস চার্জটা স্টেবল, স্টেবল বিধায় এখানে প্লাস চার্জ তৈরি হয়েছে। বুঝাতে পারছি? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, তারপরে
তারপরে আচ্ছা আচ্ছা এরপরের প্রশ্ন, হাউ উইল ইউ প্রিপেয়ার মেটা ব্রোমো আয়োডোবেনজিন ফ্রম বেনজিন? খুবই সুন্দর একটা প্রশ্ন। মেটা ব্রোমো আয়োডোবেনজিন, তো আমরা দেখি আমরা কি তৈরি করব। আমরা এটা তৈরি করব, আমি একদম সর্বশেষে দেখাচ্ছি। আয়োডোবেনজিন আর মেটা পজিশনে থাকবে এটা ব্রোমিন। তো মেটা ব্রোমো আয়োডোবেনজিন তৈরি করব আমরা ফ্রম বেনজিন। ওয়াও, এটা খুবই সুন্দর বিক্রিয়া। ঠিক আছে, আমরা এখন এটা দেখব কিভাবে তৈরি করা যায়, এবং বলে দিছে 5 থেকে 7 স্টেপের বেশি যাওয়া যাবে না। তাহলে তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া, 5 থেকে 7 স্টেপের বেশি যদি যাওয়া না লাগে তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি? দেখি তোমাদের মাথায় এটা কিভাবে কাজ করে। দেখি তোমাদের মাথায় এটা কাজ করে কিনা। এবং এই সুযোগে আমার একটু পানি খাওয়াও হয়ে গেল। তোমরা একটু ভাবো, বেনজিন থেকে আমরা এটা তৈরি করব। ভাবনা চিন্তা হইলো? তো মেটা পজিশনে আমরা দুটা হ্যালোজেনকে আনবো। তো খেয়াল করে দেখো ভাইয়া, যে কোনো অ্যারোমেটিক যৌগ তুমি তৈরি করবা, আমরা মনে হয় ক্লাসে বলছিলাম, সেই জন্য তুমি বেনজিন ডায়াজোনিয়াম তৈরি করবা, এটার কোনো বিকল্পই নেই। তো আমরা কি করতে পারি, শুরুতে নাইট্রেশন করতে পারি। আচ্ছা, এইভাবে না দেখিয়ে আমরা তো এখন অ্যাডভান্সড হয়ে গেছি, এইভাবে দেখায় দিই। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রেশন করে ফেললাম। নাইট্রেশন করে ফেললে এখানে কি তৈরি হবে? নাইট্রোবেনজিন তৈরি হবে, তাই না ভাইয়া? নাইট্রোবেনজিন তৈরি হবে। আচ্ছা, তো নাইট্রোবেনজিনকে আমরা যখন এইবার ব্রোমিনেশন করে ফেলি বা আয়োডিনেশন করে ফেলি, যেটা ইচ্ছা ওটা, কোনো সমস্যা নেই। আমার মতে আমি ব্রোমিনেশন করি, ঠিক আছে? কারণ এখানে ক্লোরিন আর ব্রোমিন তোমার ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন বিক্রিয়াটা দেখায়, তাই আমরা এখানে ব্রোমিনেশন করি। তো তোমরা জানো এটা যেহেতু মেটা নির্দেশক, তাই ঠিক এই পজিশনটাতেই ব্রোমিনটা আসবে। এই পজিশনটাতেই কি আসবে? ব্রোমিনটা আসবে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা একটা কাজ করতে পারি, এর মধ্যে আমরা সোডিয়াম নাইট্রাইটের HCl দিয়ে দিতে পারি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। দিলে কি হবে? আচ্ছা সরি, এটা একটু পরে। আমরা শুরুতে যেটা করব, এটাকে 3 প্লাস HCl দিয়ে বিজারিত করব, উত্তপ্ত করে। বিজারিত করলে এখান থেকে কি যেন তৈরি হয়? এখান থেকে নাইট্রো থেকে অ্যামিন তৈরি হয়ে যাবে। নাইট্রো থেকে অ্যামিন তৈরি হয়ে যাবে। আচ্ছা, অ্যামিন তৈরি করলাম। অ্যামিন তৈরি করার পর তারপর আমরা এবার ডায়াজোনিয়াম তৈরি করব। তো সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাইলে এখানে বেনজিন ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়ে যাবে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এখানে হচ্ছে ব্রোমিন। তো বুঝতেই পারছো এখান থেকে আমরা আয়োডোবেনজিন কিভাবে তৈরি করব। খুবই সহজ বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম থেকে আমরা যখন আয়োডোবেনজিন তৈরি করতে চাই, শুধুমাত্র পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে দিলেই হয়ে যায়। এখানে আয়োডিন চলে আসবে আর এখানে ব্রোমিন। কি সুন্দর! যদিও আমরা খুব বেশি আউটপুট পাবো না, কিন্তু এটা তৈরি হবে। আলটিমেটলি আমরা যে স্টেপে যাব সেখানে এটা আমরা দেখতে পাবো। তাহলে 1 2 3 4 5, আমরা 5টা স্টেপ কাজে লাগাইছি। দেখো বুঝতে পারছো কিনা? শুরুতে নাইট্রেশন করলাম, ব্রোমিনেশন করলাম, অ্যানিলিন বানাইলাম, ডায়াজোনিয়াম বানাইলাম, ডায়াজোনিয়াম থেকে পটাশিয়াম আয়োডাইড দিয়ে বানিয়ে ফেললাম, আয়োডোবেনজিন বানিয়ে ফেললাম। আচ্ছা, তো আমরা প্রায় সর্বশেষ পোর্শনে চলে আসলাম। দেখেন ভাইয়ারা, অ্যারোমেটিক অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড অ্যারোমেটিক অ্যাসিডস। খেয়াল করো, এখানে দেওয়া আছে বেনজিনের সাথে OH আর এখানে দেওয়া আছে Cl। তোমরা দেখতে না পাইলেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে 1 নাম্বার ইয়েতে, আমি তোমাদেরকে লিখেই জানিয়ে দিচ্ছি। এখানে ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে।
এখানে ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। 1 নাম্বার অপশন কি হচ্ছে CH Cl3 প্লাস হলো গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা চেক মেরে দেখি, ক্লোরোফর্ম সোডিয়াম হাইড্রোক্সাইড, ইয়েস। তারপরে দেওয়া আছে এইখানে তোমার ফর্মালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, একদম কি বলে এটাকে কনসেন্ট্রেটেড। তো 2 নম্বরে ফর্মালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা সেটা দেখতে পাও। দুই নম্বরে দেওয়া আছে ফর্মালডিহাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড। আর 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে H+। তো এইখান থেকে আসলে কোন যৌগটা তৈরি হবে, এখান থেকে কোন যৌগটা তৈরি হবে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আর অ্যান্সারের দিকে আপাতত তাকাচ্ছি না, আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল কাজ করতে থাকি। তো ভাইয়া খেয়াল করে দেখবা, প্রথমে যেটা দেওয়া আছে ক্লোরোফর্ম সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে দেখো, এই ক্লোরোফর্ম CHCl3 এই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল আয়নটা এসে এখানকার হাইড্রোজেনকে বের করে নিয়ে যায় খুব সুন্দর করে। তো হাইড্রোজেনটাকে যখন বের করে নিয়ে যায় সেই সাথে একটা ক্লোরিনও বের হয়ে যায়। তো এখান থেকে CCl2, এই তো এটাকে ডাইক্লোরোকার্বিন বলে, ঠিক আছে, সিংলেট ডাইক্লোরোকার্বিন তৈরি করে। তো সিংলেট ডাইক্লোরোকার্বিন যখন তৈরি হয় এটা কিন্তু একটা ইলেকট্রোফাইলের মতো কাজ করে। তো এই ইলেকট্রোফাইলটা তখন কি করে, বেনজিনকে যে অ্যাটাক করে। কিন্তু এখানে শুধু বেনজিন দেওয়া নাই, কিন্তু এখানে দেওয়া আছে হাইড্রোক্সিল, এখানে ক্লোরিন। তো এখানে দেওয়া আছে হাইড্রোক্সিল, এখানে দেওয়া আছে কি ক্লোরিন। তো আমরা জানি হাইড্রোক্সিল আয়নটাকে, হাইড্রোক্সিল কিন্তু আরো মাচ মোর স্ট্রঙ্গার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই না? তাই এটা অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করবে, হয় এখানে হয়তো আর প্যারা পজিশনে তো ক্লোরিন আছে, তো এইখানেই আসতে হবে তাকে। তো এই জায়গাটাতেই আমাদের ডাইক্লোরোকার্বিনটা আসবে, ডাইক্লোরোকার্বিন এটা আসবে। তো ডাইক্লোরোকার্বিন যখন আসবে এরকম একটা কন্ডিশন তৈরি করবে, OH ডাইক্লোরোকার্বিন, দুইটা ক্লোরিন আছে ভাইয়া। এখানে পানি দিয়ে দিলে, এখানে যখন আমরা পানি দিয়ে দিব দুইটা হাইড্রোক্সিল তৈরি হবে। তো দুইটা হাইড্রোক্সিল একটা কার্বনে কখনোই স্টেবল হয় না, দুইটা হাইড্রোক্সিল একটা কার্বনে স্টেবল না হলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে আমাদের বেনজালডিহাইড তৈরি হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রথম স্টেপ পরে আমরা এইটাকে পাবো, আমরা এটাকে পেয়ে যাব, তাই না? আমরা এটাকে পেয়ে যাব। আচ্ছা, তো এটাকে আমরা একটু কপি মেরে দিই, এটাকে আমরা কি করব, একটু কপি মেরে দিচ্ছি। এই তো আমরা 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 কিন্তু আরেকটা কপি বানায় ফেললাম। আচ্ছা, তো এবার এর মধ্যে আমরা কি কাজ করবো? হ্যাঁ, উপর থেকে আবার বের করে নিয়ে আসলাম কেন? তো খেয়াল করে দেখো ভাইয়া, যেটা আমরা তৈরি করলাম এটার মধ্যে পরবর্তীতে ফর্মালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ দিয়ে আমরা উত্তপ্ত করে ফেললাম, তাই না? আমরা এই ফর্মালডিহাইড এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা এটাকে উত্তপ্ত করলাম। তাইলে আমরা এর পরের বিক্রিয়াটা দেখি। এই ছিল আমাদের প্রথম স্টেপ শেষে উৎপাদিত যৌগ ফর্মালডিহাইড, এখানে ক্লোরিন, এর সাথে আমরা দিলাম HCHO, আর এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে মনে পড়ে এখানে কিন্তু একটারও আলফা হাইড্রোজেন নাই, তাহলে ক্যানিজারো বিক্রিয়া হবে। ক্যানিজারো বিক্রিয়া হলে এটা সবচেয়ে বেশি সক্রিয় হয়, এটাও তোমরা দেখছো। যেটা বেশি সক্রিয় ওটা হবে জারিত, আর যেটা কম সক্রিয় ওটা হবে বিজারিত। তাহলে ভাইয়া এটা হয়ে যাবে আমাদের বিজারিত।
বিজারিত হয়ে CH2OH তৈরি করবে। আর যেটা হয় জারিত সেটা তৈরি করে ফেলবে কি অ্যাসিড, এখানে যেহেতু ক্ষার আছে। আচ্ছা, এখানে লবণ তৈরি হবে। তো এরপরে যেহেতু এখানে অ্যাসিডের কিছু অপশন দেওয়া আছে, তাই সেখান থেকে তৈরি হয়ে যাবে একবারে লবণ তৈরি না হয়ে অ্যাসিড তৈরি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই তো এখানে হাইড্রোক্সি, এখানে বেনজাইল অ্যালকোহল, এখানে ক্লোরিন, এই যৌগটাই আমরা পাবো। তো এইখানে এটা দেওয়া আছে, এই যে দেখো ভাইয়া, এইখানে আমাদের বেনজিন, আমি এটা না করি, এখানে আছে হাইড্রোক্সিল, এখানে ক্লোরিন, এখানে CH2OH, আর দেওয়া আছে ছোট্ট করে ফর্মিক অ্যাসিড। হ্যাঁ ভাইয়া, তো যেখানে ফর্মিক অ্যাসিড তৈরি হবে সেটাই তৈরি হবে। আর এখানে তো Cl দেওয়া আছে, Cl তো আর ভাঙবে না, Cl না ভেঙে এখানে আমাদের ওএসটা তৈরি, Clটা ভেঙে আর ওএস তৈরি হবে না, সুতরাং এটা তৈরি হবে না। আলটিমেটলি ডিটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, গেল। একদম লাস্ট পর্যায়ে আমাদের আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে। হ্যাঁ, আর মাত্র 3টা প্রশ্ন, ভালোই লাগতেছিল সলভ করতে। দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশন, এই ফলোয়িং রিঅ্যাকশনটার মেজর প্রোডাক্ট কোনটা হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো ভাইয়া, এখানে সাইক্লোপেন্টিন, তার সাথে আবার ওন আছে, সাইক্লোপেন্টিন ওন, এটাকে আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড বা হচ্ছে ইথানলের সাথে আমরা অম্লীয় মাধ্যমে, অ্যালকোহলীয় মাধ্যমে সোডিয়াম বোরোহাইড্রেট দ্বারা বিক্রিয়া করব। তাহলে খেয়াল করে দেখো, সোডিয়াম বোরোহাইড্রেট থেকে H- অর্থাৎ হাইড্রাইড আয়ন আসে। হাইড্রাইড কখনোই এই দ্বিবন্ধনের কাছে যাবে না, কারণ এটা ইলেকট্রোফিলিক একটা জায়গা। তো ইলেকট্রোফাইল কখনো একটা নিউক্লিওফাইলকে আকর্ষণ করবে না। নিউক্লিওফাইলকে আকর্ষণ করবে হচ্ছে এই যে এই পজিটিভ পোর্শন যেটা আছে সেটা। তো এই পজিটিভটা অবশ্যই বোরোহাইড্রাইডের হাইড্রোজেন মাইনাসকে অ্যাটাক করবে, মানে অ্যাট্রাক্ট করবে। হাইড্রাইড এই কার্বনটাকে অ্যাটাক করে এখানে CH2 বানায় ফেলবে, আর এই অক্সিজেনটাকে কি করে ফেলবে, অ্যালকোহল বানায় ফেলবে, অ্যালকোহল। দ্বিবন্ধন তার মতোই থাকবে, এখানে জাস্ট কিটোনটা অ্যালকোহল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিবন্ধনকে কখনোই তোমরা এই সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে বিজারিত করতে পারবে না। দ্বিবন্ধনকে বিজারিত করার একমাত্র পন্থা হচ্ছে তুমি প্যালাডিয়াম হাইড্রোজেন দাও, তুমি প্লাটিনাম হাইড্রোজেন দাও, অথবা তুমি নিকেল হাইড্রোজেন দাও। এদের মাধ্যমে আমরা দ্বিবন্ধনকে একক বন্ধনে কনভার্ট করতে পারি। বুঝা গেল? দ্বিবন্ধনকে আমরা কি করতে পারি, একক বন্ধনে কনভার্ট করতে পারি। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে এখানে আমাদের কি আছে, বেনজিন। আমি দেখো তোমাদের জন্য কোশ্চেনটা লিখে দিচ্ছি আবার। C≡C, এটার সাথে আমরা বিক্রিয়া করাইছি মার্কিউরিক সালফেট। তোমাদের মনে আছে কিনা দেখো, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখান থেকে তোমার কি তৈরি হবে? আমরা প্রত্যেকে জানি এই অবস্থায় পানির সংযোজন হয়ে থাকে। এই অবস্থায় কি হয়ে থাকে? পানির সংযোজন হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে H+ কোন দিকে যাবে আর OH- কোন দিকে যাবে? তো খেয়াল করে দেখো, H+ যদি এখানে যায়, খেয়াল করে দেখো, H+ যদি এখানে যায় তাহলে অবশ্যই এটা প্লাস হয়ে যাবে। আর বেনজিনের পাশাপাশি কিন্তু সবাই প্লাস অবস্থায় থাকতে চায়, কারণ বেনজিন থেকে ইলেকট্রন আসতে পারে। তো যখন এটা প্লাস হয়ে যাবে, এই প্লাসের কাছে পানির OH- এসে সংযুক্ত হয়। আর তোমরা প্রত্যেকে জানো এখান থেকে ইনল তৈরি হয়। আর ইনলটা পরবর্তীতে কি করে? কিটো ইনল টটোমারিজমের মাধ্যমে, তো কিটো ইনল টটোমারিজমের মাধ্যমে দ্বিবন্ধন এখানে আসে আর হাইড্রোজেনটা এর কাছে যাবে। কিটো ইনল টটোমারিজমের মাধ্যমে ওই দিকে যাবে। তাইলে আমরা দেখি আমাদের বেনজিন এই কার্বনের কাছে কার্বনিল গ্রুপ, তারপরে থাকবে তোমাদের এই তো CH2, তারপরে CH3। তাহলে দেখো তো এটা কার মতো লাগতেছে? এই তো ফিনাইল, এর পাশেই কার্বনিল, তারপরে CH2, তারপরে CH3। এই তো বুঝা গেল? অর্থাৎ আমাদের বুঝতে হবে কোথায় আমরা হাইড্রোজেন দেব, কোথায় হাইড্রোক্সিল দেব। তারপরে এটা সর্বশেষ প্রশ্ন, 2015 সালে অ্যাডভান্সে আসা প্রশ্ন। অর্থাৎ IIT-তে যখন প্রশ্ন হয় তখন না তোমার 2 ধাপে পরীক্ষা, একটা হচ্ছে মেইনস আর একটা অ্যাডভান্স। মেইনসে সবাই পরীক্ষা দেয়, সবাই,
এখানে মোটামুটি একটা ভালো লেভেলেরই প্রশ্ন হয়, কঠিন প্রশ্নই হয়। এটাতে যারা উতরায়া যায় তারা পরবর্তীতে অ্যাডভান্সের প্রশ্ন দেয়, অ্যাডভান্সের পরীক্ষা দেয়। তো অ্যাডভান্সটা আরো বেশি কঠিন হয়ে থাকে। তো দেখো বলা হয়েছে among the following number of reactions that produces benzaldehyde, বেনজালডিহাইড কিভাবে কিভাবে তৈরি হয়। এই 4টা বিক্রিয়ার মধ্যে বেনজালডিহাইড কোন কোন বিক্রিয়া দ্বারা তৈরি হইতে পারে। তো প্রথম বিক্রিয়াটা কি জানো? প্রথম বিক্রিয়াটা হচ্ছে এটা, বেনজিন আর এখানে কি দেওয়া আছে, HCl, আর দেওয়া আছে হচ্ছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা কপার ক্লোরাইড। সেরা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা কপার ক্লোরাইড, যে কোনো একটা থাকলেই হয়েছে। এটার নাম হচ্ছে গাটারম্যান কচ বিক্রিয়া। এটার নাম হচ্ছে গাটারম্যান কচ বিক্রিয়া। এই গাটারম্যান কচ, KOCH, কচ, এর মাধ্যমে কিন্তু ভাইয়া ফর্মালডিহাইড তৈরি হয়। কিভাবে? একদম সেম ওয়েতে। এখানে কার্বন মনোঅক্সাইড আছে না, কার্বন মনোঅক্সাইড, এখানে কার্বনের একটা কি থাকে জানো, কার্বনের একটা অরবিটাল ফাঁকা থাকে, একটা অরবিটাল ফাঁকা থাকে। এই ফাঁকা অরবিটালের মধ্যে যেটা হয়, এই ক্লোরিন মাইনাসটা এসে জায়গা করে নেয়, আর এই অক্সিজেনের একটা ইয়ে থাকে, লোন পেয়ার থাকে। যাই হোক, অক্সিজেন ত্রিবন্ধন তৈরি করতে চায় না নর্মালি। তো এই ক্লোরিনটা এখানে এসে জায়গা করে নেয়। যখনই জায়গা করে নেয় তখনই যে ঘটনাটা দেখা যায়, এই অক্সিজেন সেই সুযোগে আরেকটা ইলেকট্রন তার কাছে টান মেরে নিয়ে যায়। তো যখনই টান মেরে নিয়ে যায় তখন তার মধ্যে দুইটা ইয়ে হয়, কি বলে, দুইটা লোন পেয়ার থাকে এজ ইউজুয়াল। তো এই কার্বনটার মধ্যে একটা প্রবলেম হয়ে যায়, তখন এই হাইড্রোজেনটা আবার আসে, এই হাইড্রোজেনটা আবার এর মধ্যে আসে। তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই, এরকম একটা কন্ডিশন দেখতে পাই যে এরকম একটা কন্ডিশন এটা তৈরি হয়, ফরমাইল ক্লোরাইড তৈরি হয়। আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এসে ক্লোরিনটাকে নিয়ে যায়, বেচারা ক্লোরিনকে যখনই নিয়ে যায় তখনই আমাদের এরকম একটা অবস্থা তৈরি হয়, এরকম একটা অবস্থার তৈরি হয়ে যায়। এখানে একটা প্লাস চার্জ তৈরি হয়, এই প্লাস চার্জটাই অ্যাটাক করে বেনজালডিহাইড তৈরি করে। তো যাই হোক, এটার বিস্তারিত মেকানিজম এখানে দেখানো আমার উদ্দেশ্য না, এখানে কি তৈরি হয় সেটাই দেখানো উদ্দেশ্য। আচ্ছা, তো এখানে দেখো বেনজাল ক্লোরাইড দেওয়া আছে, ভাইয়া বেনজাল ক্লোরাইড দেওয়া আছে, বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড। তো এখানে দুইটা হাইড্রোক্সিল একটা ইয়াতে স্টেবল হয় না, যদি স্টেবল না হয় তো এই যে দুইটা ক্লোরিন আছে, এই যে দুইটা ক্লোরিন আছে, এই দুইটা ক্লোরিন পরবর্তীতে বেনজালডিহাইড তৈরি করে ফেলবে, অ্যালডিহাইড তৈরি করে ফেলবে, এর মাধ্যমেও অ্যালডিহাইড তৈরি করা যায়। তারপরে দেখো COCl3, রোজেনমান্ড বিজারণ, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট দেওয়া আছে। তো এটা বিজারণের মাধ্যমে বেনজালডিহাইড তৈরি করবে, এটা তোমরা সবাই জানো। অ্যাস্টার দেওয়া আছে, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া আছে, টলোইন দেওয়া আছে, মানে হচ্ছে টলোইন দ্রাবকের মধ্যে দেওয়া আছে। তো এই ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা কি কাজ করে জানো? এটা এক স্টেপ মাত্র রিডাকশন করে, এটা একদম দুই স্টেপ রিডাকশন করে না। এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থাকতো তাহলে একদম বেনজাইল অ্যালকোহল তৈরি করে ফেলতো অ্যাসিড থেকে। আমরা জানি অ্যাসিড যেরকম বিক্রিয়া করে, তার যে শিশু, তার যে সন্তান, তার যে জাতক, অ্যাস্টার সেম বিক্রিয়া করে। আচ্ছা, অ্যাসিড আমি দেখাই দিচ্ছি ভাইয়া, সেটা হলো এমি, তার মানে মিথাইল বেনজয়েড দেওয়া আছে আর কি। তুমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে দিতা তাহলে কিন্তু এখান থেকে একদম বেনজাইল অ্যালকোহল তৈরি হয়ে যেত, এখান থেকে বেনজাইল অ্যালকোহল তৈরি হয়ে যেত, CH2OH। বাট এখানে কি, এই অ্যালুমিনিয়ামের 3টা হাইড্রোজেনকে কমাই দিছি আমরা, ঠিক আছে, অর্থাৎ তার বিজারণ যে ক্ষমতা আছে সেটাকে কমাই দিছি ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তখন তার বিজারণ ক্ষমতা কমে গেছে, তো অ্যালকোহল তৈরি না করে সে অ্যালডিহাইড তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি চারটা বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড তৈরি করা যায়, চারটার মাধ্যমে অ্যালডিহাইড তৈরি করা যায়। তার মানে এটাই ছিল among the following reaction number of reactions that produce বেনজালডিহাইড। ভাই সবগুলা থেকেই বেনজালডিহাইড তৈরি করা যায়। আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাও কিন্তু আপডেট করা শুরু করছে। আগে যেরকম সহজ প্রশ্ন আসতো এখন কিন্তু আর ততটা সহজ প্রশ্ন আর আসে না ভাইয়ারা। কেন আসবে? কারণ এখন কম্পিটিশন বেড়ে গেছে, আর ইন্টারন্যাশনাল সবার সাথে আমাদের কম্পিটিশন করার জন্য একটু কঠিন জিনিসপাতি শিখতে হবে। আর আমাদের গোল এটাই, তোমাদেরকে আমরা এমন জায়গাতে নিয়ে যাব যেখানে তোমরা সারা বিশ্বের সবার সাথে কম্পিট করতে পারবা। বুঝা গেল ভাইয়া? ভাইয়া তো এই ছিল তোমাদের অর্গানিক কেমিস্ট্রির পুরা একটা মহাযজ্ঞ। তো খেয়াল করে দেখো অর্গানিক কেমিস্ট্রি কত বড় একটা মহাযজ্ঞ আজকে তোমরা দেখছো।
তাহলে আমাকে একটু জানাইতে পারো তোমাদের কেমন লাগছে শিখবো জিতবো গ্রুপে বা সব জায়গাতে, বা আমাকে পার্সোনালি নক করে অবশ্যই তোমরা কিন্তু জানাবা যে তোমাদের অ্যাডমিশন কেমন হইলো। আর পরবর্তীতে যখন ভার্সিটিতে যাবা তখন ভাইয়ের কথা মনে রাখবা যে ভাইয়া আপনি এগুলো পড়াই দিছিলেন, হ্যাঁ। এখন একটু গালাগাল দিতে পারো যে এত কঠিন জিনিসপাতি কেন পড়াইছেন, সব মাথার উপর দিয়ে গেছে, বোধহয় টাইম নষ্ট করলাম। তোমরা একটু কষ্ট করে না আরেকবার দেখবা, অথবা যে জায়গাটা বুঝো না ওই জায়গাটা আমাকে বলো, ভাই এত নাম্বার প্রশ্নটা আমি বুঝি নাই, আমাকে পার্সোনালি জানাও, আমি দরকার হলে পার্সোনালি আরেকটা ভিডিও করে তোমাদেরকে বুঝাই দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভাইয়া সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।